বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন পাঠদান সরকারি কেসি কলেজ ঝিনাইদহে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হাসান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দিল্লি সালতানাত যুগ সম্পর্কে আমি তোমাদের সাথে আজ আলোচনা করব। আমি দিল্লি সালতানাত যুগ সম্পর্কে আগে তোমাদের সাথে আলোচনা করি যে দিল্লি সালতানাত বলতে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালকে বোঝানো হয়। অর্থাৎ দিল্লি সালতানাত বলতে আমরা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে যে মুসলমানরা শাসন করছিল সেই শাসনকালের সময়কালটাকে বুঝবো। মূলত সুলতান মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার যে অধিকৃত অঞ্চল, এই অঞ্চলে কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে ভারতের যে স্বাধীন মুসলিম শাসনের গোড়াপত্তন করেন এবং এই কুতুবউদ্দিন আইবেক এবং তার পরবর্তী ভারতীয় যে মুসলিম শাসকবৃন্দ 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা সুলতান উপাধি নিয়ে তাদের রাজকার্য পরিচালনা করতেন। তা আমরা এই কারণেই কিন্তু মূলত ভারতের এই মুসলিম শাসনের যে এই কাল পর্ব বা এই যুগটাকে কিন্তু দিল্লি সালতানাত যুগ বা সুলতানি আমল নামে পরিচিতি লাভ করে। এবং 1206 থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতের রাজত্বকারী যেসব মুসলিম শাসক গোষ্ঠী দিল্লি সালতানাতের যে শাসনকাল, এর কিন্তু অধিকাংশ সময় কিন্তু তুর্কি এবং আফগান যে রাজবংশ, এই রাজবংশ কিন্তু দিল্লি যে শাসন, সে দিল্লি শাসন করেছে। আমরা এখন এই দিল্লি সালতানাত যে যুগ, এই যুগে কিন্তু আমরা টোটাল 5টা রাজবংশ শাসন পরিচালনা করে। প্রথমে আছে মামলুক বা দাস বংশ, এবং এদের শাসনকালের যে সময়কালটা, এই শাসনকালটা হচ্ছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে খলজি বংশ, এবং খলজি বংশ 1290 খ্রিস্টাব্দ থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এই দিল্লি সালতানাত শাসন করেছে। তারপর তুগলক বংশ, এবং তুগলক বংশের যে শাসনকাল সেটা হচ্ছে 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে যে রাজবংশ দিল্লি সালতানাত শাসন করেছে সেটা হচ্ছে সৈয়দ বংশ, এবং এরা 1413 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দিল্লি সালতানাত শাসন করেছে। তারপর হচ্ছে লোদি বংশ, এবং এই লোদি বংশ কিন্তু এই দিল্লি সালতানাতের শেষ রাজবংশ, যারা 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন করেছে। মূলত এই 1500 আমরা প্রতিটা অধ্যায়ে কিন্তু অনেক সময় দেখি যে প্রত্যেক অধ্যায়ের যে শিরোনাম, এই শিরোনামের পাশে কিছু সাল দেওয়া থাকে। যেমন এখানে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত উল্লেখ করা আছে। এই দুইটা সালই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা সালেই কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। যেমন 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক এই দিল্লি সালতানাতের সূচনা করেছেন, এবং 1526 খ্রিস্টাব্দ অর্থাৎ আমরা জানি যে 1526 খ্রিস্টাব্দে এই লোদি বংশের যে শেষ শাসক ইব্রাহিম লোদির সাথে মুঘল বংশের যে প্রতিষ্ঠাতা জলালুদ্দিন মোহাম্মদ বাবর, এই বাবরের মধ্যে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং এই 1526 সালেই কিন্তু দিল্লি সালতানাতের সমাপ্তি হয়, এবং 1526 সালে কিন্তু মুঘল বংশের সূচনা হয়। এই দুইটা সাল কিন্তু এই কারণে ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি যে তোমাদের এখানে দিল্লি সালতানাতের 5টা রাজবংশের কথা বললাম, এই 5টা রাজবংশই কিন্তু ছিল তুর্কি বংশজাত, এবং শুধুমাত্র এখানে সৈয়দরা ছিল হচ্ছে আরব, এবং লোদিরা ছিল আফগান বংশোদ্ভূত। যাই হোক, আমরা এখন মামলুক বা দাস বংশের যে পরিচয়, এই পরিচয় সম্পর্কে আমরা জানব। মূলত যে মোহাম্মদ ঘুরির তার মৃত্যুর পর তার যে বিশ্বস্ত ও সেনাপতি ও অনুচর কুতুবউদ্দিন আইবেক ভারতে স্বাধীন মুসলিম শাসনের গোড়াপত্তন করেন, এবং মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে এই ঘুর সাম্রাজ্যের যে অধিপতি হন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ ঘুরি, উনি কিন্তু এই কুতুবউদ্দিন আইবেককে কিছু রাজদণ্ড এবং তাকে কিন্তু সুলতান উপাধিও দিয়েছিলেন, রাজদণ্ড দিয়ে দিন এবং সুলতান উপাধিও দিয়েছিলেন। এবং 1206 খ্রিস্টাব্দে 24 জুন
এই কুতুবউদ্দিন আইবেক সুলতান উপাধি গ্রহণ করেন এবং দিল্লির যে সিংহাসন, এই দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এবং এই কুতুবউদ্দিন আইবেকের যে সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে কিন্তু দিল্লি সালতানাতের যে শুভ সূচনা, সেই সূচনা হয়েছিল এবং একটা নতুন রাজবংশের গোড়াপত্তন ঘটেছিল। এবং তার এই প্রতিষ্ঠিত রাজবংশ কিন্তু ইতিহাসে দাস বংশ বা মামলুক বংশ নামে পরিচিত। এবং আমরা জানি যে এই রাজবংশ টোটাল 84 বছর রাজত্ব করে এবং এই বংশের টোটাল 11 জন শাসক ছিল। আমরা এখন জানব যে এই দাস বংশ বা এই মামলুক বংশের নামকরণের যৌক্তিকতা কতটুকু। প্রতিপক্ষে আইবেক যে রাজবংশ প্রতিষ্ঠা করেন সেটা কিন্তু মামলুক বা দাস বংশ কিংবা পাঠান বা আফগান বংশ নামে অভিহিত করার কোনো সুযোগ নেই, কারণ এখানে কিন্তু আধুনিক যে ঐতিহাসিক আছেন তারা কিন্তু ভিন্নমত পোষণ করেন। কারণ যে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দাস বংশে শুধুমাত্র কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ এবং সুলতান গিয়াসউদ্দিন বলবন এরা কিন্তু ছিল প্রথম জীবনে দাস ছিল। কিন্তু পরবর্তী যে আমরা 8 জন সুলতান পাই, এই প্রত্যেকটা সুলতানই কিন্তু স্বাধীন এবং প্রলগ্গত যে সুলতান তাদের সন্তান বা বংশধর ছিল। আর যে 3 জন কথা আমি আগে উল্লেখ করেছি, যেমন কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ এবং বলবন, তারা কিন্তু কেউই যে প্রাথমিক জীবনে দাস ছিলেন বা তারা যখন সিংহাসনে আরোহণ করেন তখন কিন্তু তারা দাস ছিলেন না। তারা কিন্তু সিংহাসনে আরোহণের পূর্বেই তাদের যে নিজ নিজ প্রভু ছিল তাদের মাধ্যমে তাদের দাসত্বের বন্ধন থেকে তারা মুক্তি লাভ করেছিল। মূলত আমরা এই জন্য বলতে পারি যে কাজেই তাদের যে প্রতিষ্ঠিত যে রাজবংশ, এই বংশকে কিন্তু আমরা দাস বংশ বা মামলুক বংশ নামে অভিহিত করতে পারি না। আর দ্বিতীয় একটা কারণ আছে, দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমরা যে 3 জন সুলতানের কথা বললাম, কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন, তারা কিন্তু প্রথম জীবনে কেউ দাস বা দাসের ঘরে জন্মগ্রহণ করেননি। তারা কিন্তু ভাগ্যের পরিহাসে দাস হয়েছিলেন এবং তারা কিন্তু প্রত্যেকেই অভিজাত পরিবারের সন্তান ছিলেন। আমরা কিন্তু এই উপরের যে তথ্য, এই দুইটা যুক্তি এবং তথ্যর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে এই কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত যে রাজবংশ, এই রাজবংশকে কিন্তু মামলুক বা দাসবংশ নামে অভিহিত করার কোনো সুযোগ নেই। এই জন্য অনেক ঐতিহাসিক, বর্তমানে আধুনিক যারা ঐতিহাসিকগণ, তারা কিন্তু এই যে কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠিত যে রাজবংশ, এই রাজবংশ কিন্তু প্রাথমিক যুগের দিল্লির তুর্কি সালতানাত নামে অভিহিত করেছেন বা দ্য আর্লি টার্কিশ সালতানাত অফ দিল্লি নামে অভিহিত করেছেন। যাই হোক, কারণ কিন্তু আছে যে এখানে কেন তুর্কি সালতানাত বলা হচ্ছে। মূলত কিন্তু আমরা দেখতে পাই যে এই বংশের যে সুলতানগণ তারা কিন্তু ভিন্ন পরিবারভুক্ত হলেও তারা জাতিতে কিন্তু সবাই তুর্কি ছিল। এই কারণে কিন্তু এই যে তাদেরকে দিল্লি প্রাথমিক যুগে দিল্লির তুর্কি সালতানাত নামে অভিহিত করার পক্ষে আধুনিক ঐতিহাসিকগণ। আমরা এখন এই দাস বংশের যে বা এই প্রাথমিক দিল্লি যে তুর্কি সালতানাত, এই যে বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ দিল্লি সালতানাতের যে প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, এই কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে জানব। আমরা জানি যে কুতুবউদ্দিন আইবেকের প্রকৃত নামও কিন্তু কুতুবউদ্দিন আইবেক এবং তিনি ভারতের দাস বা দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার যে আদিনিবাস কিন্তু তুর্কিস্তানে এবং তিনি 1150 খ্রিস্টাব্দে তুর্কিস্তানে জন্মগ্রহণ করেন। এবং আমরা তার নামের সাথে কিন্তু আইবেক শব্দটি আমরা দেখতে পাচ্ছি এবং এই আইবেক শব্দের কিন্তু যে শব্দের যে অর্থ বা কেন তার নামের শেষে আইবেক শব্দটি যুক্ত হয়েছে, এটা কিন্তু বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। যেমন আইবেক শব্দের অর্থ কিন্তু চন্দ্র দেবতা। তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে আইবেক শব্দের অর্থ কী। আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা এবং অনেকে মনে করেন যে তিনি চন্দ্রগ্রহণকালে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তার নামের শেষে আইবেক শব্দটি যুক্ত করা হয়েছে। কিন্তু যারা ঐতিহাসিক আবুল কাসিম ফিরিস্তা, এই ফিরিস্তা কিন্তু অন্য একটা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তিনি বলেছেন কুতুবউদ্দিনের বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলটি ভাঙা ছিল আর এই কারণে তাকে আইবেক বলা হয়। আবার অনেকে মনে করেন যে কুতুবউদ্দিন যে বংশে জন্মগ্রহণ করেন সেই বংশের নাম ছিল আইবেক, এই কারণেই তার নামের সাথে আইবেক শব্দটি যুক্ত করা হয়েছে। যাই হোক, এই কুতুবউদ্দিন আইবেক তার যে প্রাথমিক জীবন, সেই শৈশবে কিন্তু তার যে ভাগ্যের নির্মম পরিহাসে কুতুবউদ্দিন আইবেক পারস্যের একজন দাস ব্যবসায়ী তার নিকট ধরা পড়েন এবং উক্ত পারস্যিক যে দাস তাকে নিশাপুরের কাজী
ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফির নিকট বিক্রি করে দেন এবং কাজী তার পুত্রদের সাথে আইবেকের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেন এবং তিনি ধর্মশাস্ত্র ও সমরবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এবং কাজীর মৃত্যুর পর তার যে পুত্রগণ এই পুত্রগণ কুতুবউদ্দিন আইবেককে আরও একজন দাস ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন এবং তিনি এই গজনী সুলতানের নিকট এই কুতুবউদ্দিন আইবেককে বিক্রি করেন। এই কুতুবউদ্দিন আইবেকের রাজত্বকাল ছিল 25 জুন 1206 খ্রিস্টাব্দ থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তার একটা উপাধি আছে, তোমাদের পরীক্ষা কিন্তু এটাও আসে যে কাকে লাক্স বক্স বলা হয়, এর উত্তর হবে কুতুবউদ্দিন আইবেক। এবং তার মৃত্যু সম্পর্কে মূলত তিনি 1210 খ্রিস্টাব্দে যখন পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে যান এবং পড়ে যেয়ে তিনি মৃত্যুবরণ করেন এবং তার সমাধি হচ্ছে আনারকলি বাজার, লাহোর, অর্থাৎ পাকিস্তানের আনারকলির বাজারে এই কুতুবউদ্দিন আইবেকের সমাধিটা অবস্থিত। আমরা এখন কুতুবউদ্দিন আইবেকের যে শাসনকাল, এই শাসনকালের দুইটা পর্ব আছে। তার প্রথম পর্ব হচ্ছে ভারতে অধিকৃত অঞ্চলে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে। এখন আমরা এই মোহাম্মদ কুতুবউদ্দিন আইবেকের যে শাসনকালের প্রথম অংশ ছিল, এটা প্রথম পর্ব, যেটা 1192 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শাসনকালটা বিস্তৃত ছিল এবং এই সময় কিন্তু তিনি স্বাধীন সুলতান না হয়েও মোহাম্মদ ঘুরির প্রতিনিধি এবং সেনাপতি হিসেবে তিনি মিরাট, ঝাঁসি, দিল্লি, কোয়াইল এবং রণথম্বর দখল করেন এবং তাছাড়া তিনি মোহাম্মদ ঘুরির সহযোগী হিসেবে তিনি কনৌজ অধিকারের ভূমিকা রাখেন। এছাড়া গুজরাট, বারাণসী, কালেঞ্জর, বাদাউন এবং মাহাবো জয়ে ভূমিকা রাখেন। এখন আমরা কুতুবউদ্দিন আইবেকের দাস বা দিল্লি সালতানাত প্রতিষ্ঠাতা সম্পর্কে জানব। মূলত মোহাম্মদ ঘুরি আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছি যে মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান ছিল না এবং তিনি যখন মারা যান, তার মারা যাওয়ার পরে কিন্তু তার অধীনে যারা দাস ছিল তাদের মধ্যে তাজউদ্দিন ইয়ালদুস, নাসিরউদ্দিন কুবাচা এবং কুতুবউদ্দিন আইবেক, এই তিনজন সার্বভৌম ক্ষমতা দখলে তৎপর হয়ে ওঠেন। এই তিনজনের মধ্যে কিন্তু আবার কুতুবউদ্দিন আইবেকই সবচেয়ে যোগ্য এবং বিশ্বস্ত ছিলেন মোহাম্মদ ঘুরি এবং ঘুরি কিন্তু তার জীবনদশাতেই কিন্তু কুতুবউদ্দিন আইবেককে ভারতের যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলে তাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন এবং মালিক উপাধি দিয়েছিলেন এবং মোহাম্মদ ঘুরির মৃত্যুর 3 মাস পর অর্থাৎ 1206 খ্রিস্টাব্দের 24 জুন লাহোরে কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি ভারতীয় মুসলিম রাজ্যের সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেক ক্ষমতা গ্রহণ করেন এবং এই ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে কিন্তু দিল্লি সালতানাত অর্থাৎ দাসবংশের এবং দিল্লি সালতানাতের শুভ সূচনা ঘটে। আমরা এখন কুতুবউদ্দিন আইবেকের যে প্রাথমিক সমস্যা এবং এই সমস্যার সমাধানে তার যে গৃহীত পদক্ষেপ, এই পদক্ষেপ সম্পর্কে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। মূলত যে সুলতান মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরেই কিন্তু তার যে অধিকৃত যে অঞ্চল, এই অঞ্চলের কিন্তু তার আকস্মিক মৃত্যুর কারণে মূলত এই অঞ্চলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয় এবং সেই সময় কিন্তু ভারতের সিন্ধু, পাঞ্জাব এবং গঙ্গার কিছু উপত্যকা ছাড়া কিন্তু অধিকাংশ অঞ্চলে কিন্তু হাতছাড়া হয়ে যায় এবং এই সময় যে হিন্দু ও রাজপুত রাজা ছিল তারা কিন্তু সেই সময় তুর্কি আক্রমণের যে প্রাথমিক ধাক্কা সেটা কিন্তু কাটিয়ে ওঠে এবং তারা তাদের যে হারানো যে রাজ্য, সে রাজ্য পুনরুদ্ধারে তারা তৎপর হয়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু কালিঞ্জর, ফখরাবাদ, তারপর হচ্ছে বাদাউন, তারপর গোয়ালিয়র, এসব অঞ্চল তুর্কিদের হাতছাড়া হয়ে যায়। তাছাড়া সেই সময় কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হত্যাকাণ্ড হয় এবং এই হত্যাকাণ্ডের ফলে বাংলা এবং এই অঞ্চলে খলজি মালিকদের যে ক্ষমতা লড়াইয়ের যে দখল, সেটা কিন্তু বাংলার এই অঞ্চলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। যাই হোক, কুতুবউদ্দিন আইবেক কিন্তু এই যে তার যে প্রাথমিক যে সমস্যা, এই সমস্যার সমাধানে হাত গুটিয়ে বসে থাকেননি। তিনি এই সব সমস্যার সমাধানের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন। আমরা সেই পদক্ষেপগুলো সম্পর্কে এখন জানব। মূলত কুতুবউদ্দিন আইবেকের কিন্তু যে একটা নীতি ছিল, তিনি কিন্তু রাজ্য সম্প্রসারণ নয়, বরং তিনি সাম্রাজ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতার দিকে বেশি মনোযোগী হন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার পক্ষে কিন্তু বর্তমানে তার যে রাজত্বের সূচনাকালেই যে বড় একটা আঘাত এসেছে, এই আঘাতের সময় তার পক্ষে রাজ্য জয় করা সম্ভব ছিল না। মূলত তিনি তার অধিকৃত যে অঞ্চল, এই অঞ্চলে তার যে শাসন, এই শাসনটাকে
আরও দৃঢ় করার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। মূলত তিনি সে সময় ভারতের যে পারস্যের যে খাওয়ারিজম শাহ, এই খাওয়ারিজম শাহকে কিন্তু তিনি যে গজনি থেকে বের করে দেন এবং তিনি পাঞ্জাবে আশ্রয় গ্রহণ করেন। তাছাড়া তিনি বাংলার এই অঞ্চলে যে অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মৃত্যুর পর তিনি আলী মদ্দান খলজিকে বাংলার যে শাসন অর্পণ করেন এবং অর্পণ করে বাংলার এই অঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। মূলত তার যে শাসনকাল, এই শাসনকাল কিন্তু অনেক সংক্ষিপ্ত ছিল, অর্থাৎ 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4 বছর। মূলত তার সময় কিন্তু তার যে সাম্রাজ্যের কোনো সম্প্রসারণ হয়নি, কিন্তু তিনি সেই সময় যে দিল্লি সালতানাত অথবা রাজবংশের প্রতিষ্ঠায় যে প্রাথমিক যে ধাক্কা, সেই ধাক্কা কিন্তু তিনি শক্ত হাতে দমন করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি কিন্তু তার যে আগ্রাসী এবং বিরোধী যে শক্তিসমূহ, এই সমস্ত শক্তিসমূহ কিন্তু তিনি প্রতিহত করেন এবং পাশাপাশি তিনি নিজ নামে খুতবা পাঠের ব্যবস্থা করেন। মূলত তার যে লক্ষ্য ছিল হচ্ছে তার যে অধিকৃত অঞ্চল, এই অঞ্চলে নিজের সার্বভৌম কর্তৃত্বকে আরও সুদৃঢ় করা, এবং তিনি কিন্তু সে কাজে সক্ষম হয়েছিলেন। আমরা এখন কুতুবউদ্দিন আইবেকের চারিত্রিক বৈশিষ্ট্য ও কৃতিত্ব সম্পর্কে জানব। প্রথমেই তার চারিত্রিক বৈশিষ্ট্য। কুতুবউদ্দিন আইবেক কিন্তু উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এবং তার সম্পর্কে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, আইবেক ছিলেন ক্ষমতাধর এবং সুযোগ্য শাসক। তিনি সর্বদা উঁচু স্তরের চারিত্রিক দৃঢ়তা বজায় রাখতেন এবং তার সময় কিন্তু যে তারিকি মুবারক সেই বা তাজুল মাসির যে গ্রন্থের প্রণেতা, তারা কিন্তু তার সম্পর্কে তার যে চরিত্র, এই চরিত্রের কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন এবং তার যে অসীম উদারতা এবং দানশীলতা, এই দানশীলতা এবং অসীম উদারতার জন্য কিন্তু তিনি ইতিহাসে লাক্স বক্স নামে পরিচিত। এবং তিনি একজন ধর্ম অনুরাগী এবং ইসলামের অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তবে কিন্তু তিনি কখনোই ধর্ম অন্ধ ছিলেন না, তিনি পর ধর্ম সহিষ্ণুতাও তার মধ্যে বিদ্যমান ছিল। এখন আমরা তার কৃতিত্ব সম্পর্কে জানব। তার কৃতিত্বের কথা বলতে গেলে প্রথমেই যেটি আসে সেটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক কিন্তু এই দিল্লি সালতানাতের গোড়াপত্তনকারী এবং মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে যে বিশৃঙ্খল অবস্থা দেখা দেয়, সেখান থেকে কিন্তু তিনি বেরিয়ে এসে দিল্লিতে একটা স্বতন্ত্র মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এবং মূলত তার যে ভারত বিজয় এবং রাজ্য প্রতিস্থাপনে মোহাম্মদ ঘুরির ছিল তার কিন্তু প্রেরণা দাতা, এবং তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির যে বাকি কাজ, অর্থাৎ আইবেকই কিন্তু মূলত এই পরিকল্পনার উদ্যোক্তা এবং দিল্লি সালতানাতের যে ভিত্তি, এই ভিত্তি কিন্তু কুতুবউদ্দিন আইবেকই সবচেয়ে বেশি সুদৃঢ় করেছিল এবং এই দিল্লি সালতানাতের শুভ সূচনা যে ঘটাতে তিনি সক্ষম হয়েছিলেন। সেনানায়ক হিসেবে মূলত কুতুবউদ্দিন আইবেক কিন্তু প্রথম থেকেই সেনানায়ক হিসেবে তার যে অসাধারণ এই যোগ্যতার পরিচয় দিয়েছিলেন এবং তিনি সেনাপতি হিসেবে আইবেক নিরলস কর্মপ্রচেষ্টা এবং অনুগত সেবার কারণেই কিন্তু মোহাম্মদ ঘুরি তার যে ভারত অভিযানে, এই অভিযানে কিন্তু তিনি সক্ষম হয়েছিলেন এবং সুলতান কুতুবউদ্দিন আইবেক যে নতুন রাজ্য জয় করতে পারেননি সত্য, কিন্তু তার জন্য তার মতো যে সমর প্রতিভা, এই সমর প্রতিভা কিন্তু তার এই যে একটা তার যে সময়কালে একটা সবচেয়ে খারাপ যে এটা যে তার সময় তার মতো সেনাপতি কিন্তু তার রাজ্যের কোনো অঞ্চলই জয় সম্প্রসারণ করতে ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির অধীনে যখন ছিলেন তখন কিন্তু তিনি তার সেই সময় কিন্তু অনেকগুলো অঞ্চল নিজে জয় করেছিলেন এবং মোহাম্মদ ঘুরির সহযোগী হিসেবেও বিশাল অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তার সময়কালে কিন্তু তিনি তার যে রাজ্য, এই রাজ্যের কিন্তু সম্প্রসারণ করতে সক্ষম হননি, কিন্তু মূলত এই জন্য কিন্তু তার যে সমর প্রতিভা বা তার যে যোগ্যতা, এর কোনো সমস্যা, কোনো ঘাটতি ছিল না। মূলত তার সময় যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতি কিন্তু মোহাম্মদ কুতুবউদ্দিন আইবেককে কিন্তু তার রাজ্য সম্প্রসারণ নীতি থেকে সরে আসতে বাধ্য করেছিল। শ্রেষ্ঠ শাসক, তিনি কিন্তু শুধু সমর নেতা হিসেবে বা একজন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে কিন্তু ইতিহাসে বিশেষ স্থান দখল করেননি, তিনি কিন্তু একজন শ্রেষ্ঠ শাসক হয়েছিলেন। কারণ তার সময়ে তার যে অতি স্বল্পকাল, এই মাত্র 4 বছর, এই সময়ে কিন্তু বিশেষ করে ঘুর বংশের পতনের ফলে বা এই অঞ্চলে অনেক
প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু তিনি তখন কি করেছিলেন যে তার যে উন্নত এবং একটা যুগোপযোগী শাসন কাঠামো পূরণ করতে সক্ষম হয়েছিলেন এবং তার রাজ্যের যে নিরাপত্তা, স্থায়িত্ব, বিধান, শান্তি শৃঙ্খলা এগুলো তিনি নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন। এবং তার যে তার যে যে তার সময়কালে কিন্তু সে সময় কোন ধরনের দুর্নীতি বা চুরি এগুলো কিন্তু প্রশ্নতীতভাবে মানে একটা অসম্ভব অকল্পনীয় ছিল। তাহলে আমরা এটার মধ্যে দিয়ে কিন্তু বুঝতে পারি যে তার সময় কোন ধরনের শাসন কাঠামো বা কোন ধরনের শাসন তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এবং তিনি কিন্তু যে কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসনের যে মুসলিম সেনাধ্যক্ষ এবং কর্মচারীদের দায়িত্ব তিনি দিয়েছিলেন, কিন্তু স্থানীয় শাসনভার বা স্থানীয় যে শাসনভার এটা কিন্তু স্থানীয় যারা কর্মচারী ছিল তাদের উপরেই তিনি ন্যস্ত করেছিলেন। আমরা এখন কুতুবউদ্দিন আইবেকের যে শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে কুতুবউদ্দিন আইবেকের যে কৃতিত্ব সেই সম্পর্কে জানব। কুতুবউদ্দিন আইবেক কিন্তু শিক্ষা, শিল্প ও সংস্কৃতি প্রতি একজন অনুরাগী শাসক ছিলেন এবং তার সময় কিন্তু আমরা জানি যে তারিকি মোবারক শাহীর গ্রন্থের যে প্রণেতা ইয়াহিয়া বিন আহমদ আস-সারহিন্দি এবং তাজুল মাসির গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক হাসান নিজামীর মতো যে ঐতিহাসিক তারা কিন্তু তার নামের সাথে বিশেষভাবে জড়িয়ে আছে। এবং হাসান নিজামী তার যে গ্রন্থ তাজুল মাসির, এই তাজুল মাসির গ্রন্থ কিন্তু সুলতানের নামে উৎসর্গ করেছিলেন। এবং স্থাপত্যের দিক দিয়েও কিন্তু সুলতানের একটা বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। তিনি দিল্লির কুয়াত উল ইসলাম এবং আজমিরের আড়াই দিন কা ঝোপড়া মসজিদ তার স্থাপত্যের একটা প্রকৃষ্ট নজির। আমরা কিন্তু ছবিতে কুয়াতুল ইসলাম মসজিদ এবং আড়াই দিন কা ঝোপড়া ছবি দেখতে পাচ্ছি। এবং তাছাড়াও কিন্তু তিনি 1192 খ্রিস্টাব্দে তিনি রাজ্য বিজয়ের স্মারক এবং ইসলামের বিজয়গাথা বিশ্ব দরবারে উপস্থাপন করার জন্য কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নামে একটি বিজয় স্তম্ভের নির্মাণের কাজ শুরু করেন। এটা কিন্তু একটা এই এলাকায় মুসলিম বিজয়ের একটা স্মারক স্বরূপ একটা বিজয় স্তম্ভ কিন্তু এই কুতুব মিনার, যেটা তিনি 1192 খ্রিস্টাব্দে এই কুতুব মিনার নির্মাণের কাজ তিনি শুরু করেন। কিন্তু তিনি কিন্তু এই যে এই মিনারের কাজ তিনি শেষ করে যেতে পারেননি। মূলত এই মিনারের যে কাজ শেষ করেন হচ্ছে সুলতান ইলতুৎমিশ। এবং এই কুতুব মিনার সম্পর্কে কিন্তু তোমরা অনেকের নাম শুনেছো এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু কুতুব মিনার সম্পর্কে আসে। বিশেষ করে এই কুতুব মিনারের নামকরণ কি অনুসারে করা হয়েছে এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আছে। তোমরা কিন্তু অনেকেই কুতুবউদ্দিন আইবেকের কথা উত্তর করো, কিন্তু যেটা কিন্তু ভুল। মূলত এই কুতুব মিনারের নামকরণ করা হয়েছিল প্রখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এই মিনারটির নামকরণ করা হয়েছে কুতুব মিনার। এবং এটা কিন্তু সে সময়ের বিশ্বের সবচেয়ে উঁচু মিনার ছিল এবং এটা মূলত আজানের কাজের জন্য ব্যবহার করা হতো, কারণ সে সময় কিন্তু এখনকার মতো এরকম মাল্টিমিডিয়া সিস্টেম ছিল না। মূলত এই কারণে একটা উঁচু স্থান থেকে আজান দেওয়া হতো এবং এই কুতুব মিনারটাকে তখন আজানের জন্য ব্যবহার করা হতো। তবে এই মিনারটা কিন্তু 7টা স্তরে বিভক্ত ছিল, কিন্তু বর্তমানে কিন্তু উপরে যে দুইটা স্তর ভেঙে গিয়েছে এবং অক্ষত অবস্থায় এই কুতুব মিনারের উচ্চতা ছিল 300 ফুট এবং বর্তমানে এর উচ্চতা 238 ফুট। মূলত এটি ইন্দো মুসলিম স্থাপত্যের একটা উল্লেখযোগ্য কীর্তি হিসেবে বিবেচিত। যাই হোক, আজ আমি তোমাদের সাথে কুতুবউদ্দিন দিল্লি সালতানাতটা কি, দিল্লি সালতানাতের যে 5টা রাজবংশ সম্পর্কে এবং এই দিল্লি সালতানাতের প্রথম যে রাজবংশ অর্থাৎ দাস বংশ বা মামলুক বংশ, এই দাস বা মামলুক বংশের নামকরণ সম্পর্কে বা এর পরিচয় সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। এছাড়াও এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা এবং দাস বংশের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তার পরিচয়, তিনি কিভাবে ক্ষমতায় আসলেন, তার যে শাসনকালের বিভিন্ন সময় সম্পর্কে, তার প্রাথমিক যে সমস্যা এবং তার প্রতিকার, এবং কুতুবউদ্দিন আইবেকের চরিত্র, কৃতিত্ব এবং তার যে স্থাপত্য অর্থাৎ শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যে যা যে অবদান, এই অবদান সম্পর্কে আজ আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে দিল্লি সালতানাত অর্থাৎ এই দাস বংশের যে দ্বিতীয় সুলতান ইলতুৎমিশ, সেই ইলতুৎমিশ সম্পর্কে আমি তোমাদের সাথে আগামী ক্লাসে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই নিরাপদে থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের যে ক্লাস শেষ করছি। সবাই